বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু বলছি। সেটা হলো যে আহ, যে একটা নতুন সরকার ক্ষমতা আসছে, তো ভালো একটা গভর্নমেন্ট আমরা পেয়েছি। তো এই সরকারটাকে আহ, কিছুটা আমি খেয়াল করছি যে বিভ্রান্ত মধ্যে ফেলানোর জন্য কিছু কিছু লোক আহ, ঝামেলা করতেছে। এটা বাংলা এটা করে, এর আগেও চিরদিনই করছে অন্যান্য সরকার। এই নতুন সরকারের কেউ ডিস্টার্ব করতেছে আর কি। তো আমি একজন জনগণ বা ছোট্ট একটা কর্মী বিএনপির হিসেবে কিছু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে জ্বালানি তেল নিয়ে আগে প্রথমে কিছু একটু বলবো। সেটা হচ্ছে জ্বালানি তেলটা, তো সমস্যাটা এদের বৈশ্বিক সমস্যা। এটা আমাদের দেশের যে তেলগুলি গ্যাসগুলি আসে, এগুলি তো ধরেন যে এটা আমি সব জনগণকেই বলি, এটা বিদেশ বা মিডল ইস্ট থেকে আসে, ইরান বা ওদিকে সৌদি বা ওদিকে যে বাহরাইন, তেহরান, কাতার বা অন্যান্য দেশগুলি থেকে আসে। তো এখন যে যে বৈশ্বিক যে সমস্যাটা, মানে গালফ দেশগুলিতেই তারা তাদের বিদ্যুৎ জ্বালানি নিয়ে তারা সংকটের মধ্যে রয়েছে। এবং এছাড়াও আমাদের এশিয়ার ভিতরে যে দেশগুলি আছে, প্রত্যেকটা দেশ, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশগুলি যেগুলি আছে, প্রত্যেকটা দেশ, বাংলাদেশ, ভারত থেকে শুরু করে বার্মা, থাইল্যান্ড ম্যালেন্ড যা আছে, নেপাল, সব প্রত্যেকটা দেশেই একটা এই তেল নিয়ে ঝামেলা। এমনকি মালয়েশিয়া আমাদের যে উন্নত, সেখানেও তেল নিয়ে তেল সংকটের মধ্যে পড়ছে। তারপরেও আমাদের দেশের সরকার এই দেশের জনগণকে ভালোবাসেন বলে উনি কিন্তু তেলের দামটা বাড়ান নাই। উনি সরকার প্রধান তেলের দাম বাড়ান নাই, কিন্তু একটা সিস্টেম করে দিয়েছিলেন যে তোমরা এইভাবে এই এত লিটার তেল দিতে পারবা। কিন্তু বাংলাদেশের মানুষের টাকার প্রতি এতই লোভ যে এক এক পাম্পের থেকে তেল নিয়ে যায়, ঘুরে ফিরে আরেক পাম্পের তেল নেয়। এভাবে এটা আমি আরও এই চিত্রগুলি আরও বুঝলাম, যারা তেল মজুত করে, এই মজুতটা কীভাবে করে। এই তেলগুলো বিভিন্ন জায়গার থেকে তুলে, প্রত্যেকে না, সব বাইকার বা মোটরসাইকেল বা গাড়িওয়ালা না, কিছু কিছু গাড়িওয়ালা যারা সিন্ডিকেট করার ধান্দায় থাকে, একটা কাজই হচ্ছে সিন্ডিকেট করা। নিয়ে যায়, এটা আমি খবরে দেখলাম কয়েকদিন, ম্যাজিস্ট্রেট বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এগুলি ধরে জরিমানা করলো। খালি জরিমানা করলে হবে না, এদেরকে ধরে ভালো করে পিটানি দিতে হবে। কারণ তাদের জন্য একটা নতুন সরকার, ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক একটা সরকার আসলো, তাকে বিপদে ফেলবে আর সরকার চুপ থাকবে, এটা হয় না। এটা শাস্তিটা ভালো মতো দেওয়া উচিত ছিল, এই একটা বিষয়। আর যেটা বলছিলাম যে তারপরে গভর্নমেন্ট বলছে, যে গভর্নমেন্ট জ্বালানি মন্ত্রী বলতেছে, আমাদের সরকার প্রধান বলতেছে যে আমাদের দেশে পর্যাপ্ত তেল আছে। আর তারপরেও তেল আছে, যে এমন শর্ট পড়ে নাই যে হচ্ছে যে মাইলের পর মাইল তারা থেকে তেল দেওয়া লাগবে, এরকম এরকম অবস্থা বাংলাদেশে তৈরি হয়নি, এখনও হয়নি। তো যতক্ষণ আসে ততক্ষণ তো তেল দিয়ে যাবে, যখন থাকবে না তখন তো সরকার বলেই দিবে যে তেল পাওয়া যাচ্ছে না, বা তেলের দাম বাড়া দেওয়া হলো। সেরকম তো কিছু বলেনি। তাহলে খামাখায় যে একটা প্যানিক সৃষ্টি করা তেল নিয়ে, এটা এটা খুব খারাপ। এটা একটা গভর্নমেন্টকে বিপদে ফেলানোর জন্য। আর যারা ধান্দাবাজ, টাকা ইনকাম করার ধান্দা থাকে, তারা তো এগুলি করতেছে আর কি। তো আরেকটু বলি, যে সেটা হচ্ছে যে তেল তো আসতেছে, গত কয়েকদিন আগেও 5 জাহাজ তেল আসছে। আজকের দিন আমি যখন ভিডিও করছি তখনও তেল আসছে, বা চিটাগাং পোর্টে তো ঘটনা হচ্ছে। তারপরেও সরকার তো আর থেমে নাই। সরকার বিভিন্ন দেশের সাথে লিয়াজু করে যাচ্ছে, যেখানে সস্তায় পাবে এবং নিরাপত্তার সাথে তেলটা বাংলাদেশে আসবে বা একটু কম দামে পাবে, এগুলি তো চেষ্টা চালায় যাচ্ছে। তো বাংলাদেশের মানুষের এত তো মানে 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 কী বলবো এটাকে, মানে এত মানে উত্তেজিত হওয়া তেল নিয়ে, তেল তেল করে যে ঝামেলা পাকানা, সরকারকে বেকায়দা ফেলানা, এটা এটা কি এরা কি এই দেশের মানুষ?
আপনাদের মধ্যে কি দেশপ্রেম নাই? একটা হতে পারে। আপনি করোনার সময় খেয়াল করেন নাই? করোনার সময় এত সমস্যা হয়েছিল, তখন তো আমরা তো ঘর থেকে বেরোতেই পারতাম না, যার ফলে জিনিসপত্রের দাম বেড়ে গেছিলো। সেটা তো হতে দেয়নি তো। আমাদের তারেক রহমান স্যার উনি তো অনেক সুন্দর পরিকল্পনা নিয়ে এই যে একটা শৃঙ্খলার সাথে যাতে তেলের দামটাও না বাড়ে, মানুষগুলো চলতে পারে, এবং ধীরে ধীরে তেলগুলো নিয়ে এসে বিদেশ থেকে নিয়ে এসে এটা মজুত করে এসে সবটা একটা বৈশ্বিক একটা সমস্যা, এই বৈশ্বিক সমস্যাটা সমাধান তো হবে। আল্লাহ পাকে এই প্রত্যেকটা জিনিসেরই সমাধান করে দেন। তো আমি আমি যেটা বলতেছি যে এই যে যারা এই যে খবরে দেখলাম যে যারা তেল মজুত করতেছে, যে এভাবে মোটরসাইকেলে করে বা বিভিন্ন বাইকারে, যে বিভিন্ন পাম্পে থেকে একজনই সারাদিনে অনেক তেল নিয়ে যে জড়ো করে যেটা প্যানিক সৃষ্টি করা, এটা করবেন না। একটা দেশপ্রেমের যারা দেশপ্রেমিক মানুষ তারা এটা করে না। আমরা রোজার মধ্যে দেখছি যে বাংলাদেশের মানুষের যে টাকার প্রতি কী লোভ, যারা ব্যবসায়িক, সবাই না, এটা যারা ব্যবসায়িক, কিছু কিছু ব্যবসায়িক লেবুর হালি বানালো কত, 80 টাকা হালি, তারপরে হচ্ছে 120 টাকা নাকি এরকম হালি, প্রতিটা জিনিসের দাম বাড়া দিল। আর এটা এটা নেচার এদের আর কি, যে একটা দেশের একটা ক্রাইসিস হওয়া মাত্রই ওরা ধান্দা থাকে, যখনই ক্রাইসিস হবে তখনই লাখপতি হওয়া যায়, কী করে কোটিপতি হওয়া যায়, এই ধান্দা থাকে এরা। তো ওরা ওই সিস্টেমটাই করতেছে। এগুলি করবেন না প্লিজ, সরকারকে বেকায়দা ফেলবেন না। আপনারা কি বুঝেন যে সরকারকে বেকায়দা ফেলা মানে আপনি নিজেই বেকায়দা পড়ে গেলেন? আপনি কিছু টাকা করলেন, কিন্তু গোটা দেশটা তো একটা খারাপ অবস্থা চলে যাবে, তাই না? আমরা করোনার সময় দেখেছি কিছু কিছু লোক প্রচুর টাকা পয়সা ইনকাম করে নিয়ে চলে গেছে, আর কিছু লোক গরিব হয়ে গেছে। কিন্তু তো এই যে যারা ডিপোওয়ালা, আমি বলি যারা ডিপোর থেকে তেলটা আসে তাদেরও কিছু, তারাই যে সবাই যে এই সরকারকে সাপোর্ট করে এমন না। তারা মুখে মিষ্টি কথা বললেও কিন্তু তারা কিন্তু এই সরকারকে সাপোর্ট করে, এটা আমি মনে করি না। তারা যদি চেইন অফ কমান্ডের ভিতর দিয়ে সুন্দরভাবে প্রতিটা পাম্পের তেলগুলি ঠিকমতো সরবরাহ করতো, মিষ্টি মিষ্টি কথা না বলে, এবং দেশপ্রেম নিয়ে যদি দিত। আর এই যে যারা তেল নেয়, তারা যে ওই যে 3 বা 4 বার করে অহেতুক তেল না জমাইতো, তাহলে আমার মনে তেল এই প্যানিকটা তৈরি হতো না, এবং সরকারের এটা নিয়ে হতো না। তারপরে আপনারা ঘাবড়াবেন না, আমি 20 কোটি মানুষকে বলতেছি তেল আসতেছে, তেলের অর্ডার দেওয়া হয়েছে, তেল চলে আসবে। আর লং টার্ম যদি যুদ্ধ চলে বা সমস্যা হয়, সেটা তো সরকার বলছে, তখন তো সরকার তো এই যে দামটা সঠিক রাখছে তেলের, বাংলাদেশে সব দেশের তেলের দাম বাড়ছে, খালি বাংলাদেশের তেলটার দাম বাড়ায় নাই। কেন বাড়ায় নাই? বাংলাদেশের জনগণকে তারেক রহমান স্যার ভালোবাসেন, এই জন্য। তো তারপরেও কিন্তু রিজার্ভের উপরে যখন একটা তেলের বা যে কোনো একটা জিনিস ক্রাইসিস পড়ে, তখন রিজার্ভের উপরে চাপটা পড়ে। তো সেটা তেল আসবে, যদি কোনো ক্রাইসিস হয় তখন তেলের তো দাম একটু বাড়বে আর কি, সেটা অন্য বিষয়, সেটা মেনে নিতে হবে জনগণ হিসেবে প্রত্যেককেই। কিন্তু কেউ এখান থেকে মুনাফা লাভ করার চেষ্টা করবেন না, না পাম্পওয়ালা, না ডিপোওয়ালা, না কাস্টমার। সবাই দেশকে ভালোবাসুন, আমি এটাই বলবো আর কি। আর বিরোধী দলের কথা একটু বলি। বিরোধী দল যে এখন যে সংবিধান, তারপরে জুলাই সনদ, গণভোট, এগুলি যে এত হইচই করতেছেন, কিন্তু আপনাদের কী করা উচিত ছিল? আপনারা যে দেশকে ভালোবাসেন, বিরোধী দলের কাজটা কি? আর সরকারের ছায়া সরকার, তারা আপনাদের দেশকে ভালোবাসতেন, তাহলে আপনারা এই যে জ্বালানি সংকট শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতে চলতেছে, তাহলে তো আপনি জ্বালানি সংকট নিয়ে আগে সমাধান করার চেষ্টা করতেন আগে। আমি তো এখানে তো অবাক লেগে গেলাম। আপনারা সংস্কার করে মরতেছেন, আপনারা হচ্ছে জুলাই সনদ লিয়ে মরতেছেন, আপনারা হচ্ছে গণভোট লিয়ে। আমরা জুলাই সনদ বুঝি না? জুলাই সনদ কি? ওখানে অনেক ছেলেপেলে মারা গেছিলো, এটা আমরা জানি। যারা মারা গেছে তো তারা মারা গেছে, তারা তো কিছু পায়নি। আপনারা যে 2-4 জন বাইসা ছিলেন, যারা হচ্ছে যে সরকারে ছিলেন বা ডাইনে বাইরে চাঁদাবাজি করছেন, তারা তো আপনারা বেশ পয়সাপাতি করছেন, অনেকে এমপিও হয়েছেন, তাই না? তো জুলাই সনদের কথা আমি বলি, তারপরে তো গভর্নমেন্ট বলছেন, সরকার প্রধান বলছেন, যারা খাম হয়েছে জুলাই আন্দোলন করতে, যে যারা অসুস্থ হয়ে আছে, যারা আর্থিকভাবে সমস্যা আছে, তাদেরকে ভাতা প্রদান করা হবে, তাদের চিকিৎসা করা হবে, তাদেরকে তো একবারে ফেলে দেওয়া হবে তারা। তারপরে আরেকটা কথা বলছেন যে যখন সংবিধান পাস হবে, তখন জুলাই সনদ তো পাস করবে, কিন্তু জুলাই সনদের মধ্যে পাস করতে যায় এমনভাবে পাস করা যাবে না
যে পাঁচটা করতে যায় বাংলাদেশের মধ্যে একটা বাংলাদেশ, ছোট্ট একটা বাংলাদেশকে দুটা ভাগ করে দেওয়া যাবে না। আমার মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তালপট্টি নিয়ে ভারত একটা ঝামেলা পাকাইছিল, তালপট্টির দ্বীপ নিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওখানে যে ওই তালপট্টি কিন্তু তাদেরকে দেয়নি কিন্তু। তো ঘটনা হচ্ছে এই জুলাই সনদের মধ্যে কিছু কিছু গদ আছে যেগুলি বাংলাদেশকে দুটা পার্ট করে দেয়। আমাদের এই যে লাল সবুজ পতাকাটা কিন্তু পাইছি আমরা ৭১-এর যুদ্ধে, তাই না? আমার এই যে ভূখণ্ডটা পাইছি ৭১-এর যুদ্ধে, তাহলে ওটাই আমার যুদ্ধ। আর আপনারা যে জুলাই সনদ করে যে এত ঝামেলা পাকাইতেছেন, মানে এটাকে যে এতই মানে ভাইরাল করতেছেন। আচ্ছা, আপনাদের কি মনে নাই জুলাই যদি অভ্যুত্থান হয় তাহলে ৯০-এর অভ্যুত্থান তো ওটা অভ্যুত্থান ছিল, যে এর সাথে যে ঝামেলাটা করছিল তখন তো অনেক ছেলেপেলে মারা গেছিলো, অনেক লোকজন মারা গেছিলো। তো কই তখন তো তার পরবর্তীতে বিএনপি ক্ষমতা আসলো, কই তারা তো হচ্ছে তখনকারও তো বিরোধী দল ছিল, তারা তো ওই ওরা তো বলতে পারতো যে ৯০-এর অভ্যুত্থানের একটা আলাদা একটা সংস্কার করা হবে, আলাদা একটা করা হবে, সনদ পাস করা হবে। এগুলো কি বলছে? বলে নাই তো। তা আপনারা এটা নিয়ে এত ঝামেলা করতেছেন কিছু না। আপনাদের যেগুলি মানে যে বাংলাদেশ যে সংবিধানের মধ্যে যেগুলি সংবিধান তো আর ভেঙে চুরে নষ্ট করা যায় না, যতটুকুন না করলেই না, যতটুকু সন্নিবেশিত করার প্রয়োজন সেটুকু তো করবে সরকার, বলতেছে তো। আইন প্রণয়ন যারা আছে, সরকার প্রধান তারা আছে, যেগুলি করলে গণতন্ত্রের ক্ষতি হবে না, দেশের ক্ষতি হবে না, দেশ দুই টুকরা হবে না, এরকম হবে না, সেইগুলি তো হচ্ছে আমাদের সন্নিবেশিত করবে। আর গণভোটের কথা আমি একটু বলি। গণভোটের এটা হতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠভাবে অনেক অনেক বেশি আসন পেয়েছে, তাই না? তো এই ভোটগুলি কে দিল? এই দেশের জনগণই তো ভোটটা দিয়েছে। তো জনগণের ভোটটা কেন রায় দিয়েছে বিএনপিকে? যে এর আগে মরহুম বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারা যে গণতন্ত্রের পথে যে হাঁটছেন, যে দেশটাকে উন্নতি করছেন, যার ফলে তো ওই চিন্তাধারার উপরে জনগণ এতগুলি ভোট দিয়েছে বিএনপিকে, তাই না? তো বিএনপি এককভাবে সিদ্ধান্ত অবশ্যই নিতে পারে। ওই জনগণ তো, এই দেশের জনগণ, ওটা তো অন্য দেশের জনগণ না, এই দেশের জনগণই তো বিএনপিকে ভোট দিয়েছে। তো ওই গণভোট বিএনপি ইচ্ছা করলে বাদ দিতে পারে তো। গণভোটের এমন কোনো প্রয়োজন নাই দেশে যে গণভোট আমার প্রয়োজন লাগবেই। তারপরেও সরকার যদি মনে করে যে এর মধ্যে ভেতর থেকে কিছু কিছু করা যায় বা কী করা যায় বা যায় না, যেটা গণতন্ত্রের পথে বাধা হবে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ চুক্তি হবে না, বা হচ্ছে বেগম জিয়ার চুক্তি হবে না, বা দেশের উন্নয়নের ব্যাঘাত ঘটবে না, দেশের দুটা পার্ট হবে না, বা দেশের ঝামেলা বাঁধবে না, সেটা সরকার সেটা আইন প্রণয়ন তারা সংসদে বসে বা এগুলো একটা মিনিমাইজ করার চেষ্টা করবে এবং সরকারকে আপনারা সাহায্য করবেন। এটাই হচ্ছে বিরোধী দলের কাজ। আর যদি আপনার রাস্তায় আন্দোলন করে করে কিছুই লাভ হবে না। আর আপনারা বলেন যে হচ্ছে জুলাই সনদ পাশ হয়েছিল দেখে বিএনপি ক্ষমতা আসছে। আর আমি যদি বলি যে জুলাই সনদের মধ্যে তো জুলাই সনদের ওই ছেলেপেলেই ছিল না, এখানে বিএনপি ছিল, হ্যাঁ, জামাত ছিল, তারপরে আরও অন্যান্য দল ছিল, আপামর জনগণ ছিল, এই দেশের জনগণই তো জুলাই আন্দোলন করছিল, তাই না? তো ওটা হয়েছিল, ওটা কেন হয়েছিল? যে একটা ফ্যাসিস্ট এসে চাপে বসছিল, তাকে হটানোর জন্য হয়েছিল। তো জনগণ বিএনপিকে বসাইছে ভোট দিয়ে, যার ফলে তো আপনারা তো বিরোধী দল হতে পারছেন নাকি? এনসিপি আর জামাত বিরোধী দল হতে পারছেননি। জুলাই সনদ ঠিক আছে, জুলাই সনদ না, আপনারা যে বলেন জুলাই সনদ পাস না হলে তো বিএনপি ক্ষমতা যেতে পারতো না, এই কথা বলেন। তাহলে জুলাই সনদ যদি পাস না হতো, তাহলে আপনারা কি বিরোধী দল হতে পারতেন? এই যে এখন যে সম্মানটা পাইছেন, আপনাদের লাইসেন্স বাতিল করে দিয়েছিল জামাত ইসলামের। আমি আপনাদের উপর রাগ করে বলতেছি না, আপনার লাইসেন্স বাদ দিয়ে দিয়েছিল না? তো ওটার জন্য তো খালি বিএনপি সরকার যায়নি, আপনারাও কিন্তু সম্মানী জায়গায় আছেন। অতএব সরকারের সাথে মিলেমিশে এগুলি ঠিকঠাক করবেন, এই একটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম। আর একটা বিষয় হচ্ছে যে এই বিষয়গুলা জনাব তারেক রহমান খুবই সাদাসিধা একজন মানুষ। উনি দেশ তার বাবা মা এই দেশের জন্য অনেক কিছু করে গেছেন, দেশকে উনি সত্যি সত্যি ভালোবাসেন। বিএনপি দলটা হচ্ছে যতবার আসছে দেশটাকে ভালো বেঁচে গেছে, উন্নতি করে গেছে। সময় দেন, ধৈর্য ধরেন, দেশটাকে উন্নয়নের জন্য তারেক রহমান স্যারকে সহযোগিতা করেন, এটাই আমি বলবো। ওই
গোটা বিশ্বের তেল নিয়ে ঝামেলা চলতেছে, আর আপনারা হচ্ছে রাজপথে আন্দোলন করতেছেন, মানে বিএনপি গিয়ে করার জন্য, নাজাল করার জন্য। আমি যদি বলি যে আপনাদেরকে এইগুলি বুদ্ধি কে দিচ্ছে, যে আপনারা ভাবছেন যে বিএনপি একটা দুর্বল দল না, তারেক রহমান আমাদের তারেক রহমান স্যার সহজে ইজি চলাফেরা করেন, তো ভাবছেন যে বিএনপি একটা দুর্বল দল, ধাক্কা মারলে পড়ে যাবে। কাকদের ধাক্কা মারবেন? জামাত আর এনসিপিকে ধাক্কা মারবেন। এদের পিছনেও লোক আছে, এই এনসিপি আর জামাতের পিছনেও যে লোক আছে, এই একই লোক বারবার খেলতেছে। একবার বিএনপির পক্ষে খেলতেছে, একবার হচ্ছে এই জামাত আর হচ্ছে এই এনসিপির পক্ষে খেলতেছে। এই একটা পক্ষ, ওরা দেখছে যে এই বিএনপিকে বসায় দিই, বসায় দেওয়ার পর আবার বিএনপি আবার তো ভাবছে যে দুর্বল দল, ধাক্কা মারলেই পড়ে যাবে। এখন আবার জামাত আর ওই এনসিপিকে বুদ্ধি দিচ্ছে যে আন্দোলন করার জন্য। ওগুলো করে লাভ নাই। হ্যাঁ, বাংলাদেশের মানুষ তো পাগলে কামড়ায় নাই, বাংলাদেশের মানুষকে পাগলে কামড়াইছে 20 কোটি মানুষের, যে প্রত্যেকবার হচ্ছে যে আন্দোলন করে করে হচ্ছে সরকার। বিএনপি কী করছে? বিএনপি যে হচ্ছে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতেছেন আপনারা। স্বৈরাচার হাসিনা সাথে আপনি বিএনপিটা কেন মিলান আপনারা? এই জিনিসটা আমি বুঝি না। হাসিনা লক্ষ লক্ষ মিলিয়ন ডলার এই দেশ থেকে পাচার করে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে স্টেট হত্যা করে মেরে ফেলছে। হ্যাঁ, এই দেশটাকে মানে শেষ করে দিয়ে চলে গেছে এই দেশটাকে, আর আপনারা বিএনপিকে তার সাথে তুলনা করেন। আর আপনাদের কথা, বাংলাদেশের সমস্ত লোক এসে মাঠে নামবে নাকি? মাঠে নামে হচ্ছে ভেজাল বাঁধাবে। ওগুলি আশা ছেড়ে দেন, ওগুলো আশা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে সংসদে এসে এগুলো সমাধান করেন। আর সরকারকে বলবো, আমি সরকারকে বলবো যে যতটুকুন গণতন্ত্রের পথে, গণতন্ত্র অগ্রযাত্রা দেশের উন্নয়নের জন্য যতটুকু আগা যায়, আপনারা অতটুকুন সংবিধান সংস্কার যেগুলি আছে, জুলাই সনদের মধ্যে যেগুলি সমস্যা না হয় ওগুলি রেখে, আর বাকি যেগুলি হচ্ছে দেশকে দুটুকরা করতে পারে বা দেশের হচ্ছে স্বাধীনতার সার্বভৌম নষ্ট করতে পারে, এগুলি হচ্ছে অ্যাকসেপ্ট করবেন না, এগুলি সংবিধানের মধ্যে মানে নেবেন না। এই হচ্ছে আমার বক্তব্য, আমাদের বক্তব্য জনগণের। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেটা বলতেছিলাম, যে যে মাঝে মাঝে সরকারকে অবশ্যই নমনীয়তা তো বিরোধী দলের মধ্যে সবসময় দেখান, আমাদের তারেক রহমান স্যার সবসময় নমনীয়তা দেখান, কিন্তু মাঝে মাঝে একটু শক্ত হতে হয়, প্রশাসনকে একটু শক্ত হতে হয়। ওই আন্দোলন করে ওই করে ওই রাস্তা চিলাচিলি করে ওই ওই বিএনপি কিছুই করতে পারবেন না। বিএনপি ওই রাজনীতি করেও না, বিএনপি জনগণের রাজনীতি করে, জনগণকে নিয়েই রাজনীতি করে, জনগণের উন্নয়নের জন্যই এই বেচারা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার চেষ্টা করে যাচ্ছে, মন্ত্রী পরিষদ আমাদের যে তারা চেষ্টা করে যাচ্ছে। তো এদেরকে এই উন্নয়ন করার চেষ্টা করার সুযোগ দেন। দেশ উন্নয়ন হলে তো আপনারা উন্নয়ন হবেন, এই সরকারি দল খালি একা তো উন্নয়ন হবে না, আপনাদের হবে, আপনাদের ছেলেমেলে হবে, গোটা দেশ উন্নয়ন হবে, সেই দিকে আগান। আমি এই জিনিসগুলো বলতে চাচ্ছি। আর আরেকটা লাস্টে একটা কথা বলি, যে ওই যে বললাম সংবিধানে যখন এগুলি জাতীয় পার্লামেন্টে যখন এগুলি সন্নিবেশিত হবে, তখন গণতন্ত্রের পথে বাধা না হয় এমন জিনিসগুলি সন্নিবেশিত করবে সরকার, অবশ্যই করবে, সরকারের দায়িত্ব আছে, এই একটা বিষয়। আর যে আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে তেলের বিষয়টা, প্যানিক ছড়াবেন না প্লিজ। এটা সবাই করে না, এগুলি একটা চক্র থাকে, তারা এগুলো করে। এইগুলির থেকে সাবধান থাকবেন গভর্নমেন্টও। আর এই যে তেল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে চেইন অফ কমান্ডটা সুন্দরভাবে যেন থাকে, সরকারে এই জিনিসটা খেয়াল রাখবেন। শুধু ওই যে পেট্রোল পাম্প আলাদাকে ধরলে হবে না, যারা ডিপুর থেকে তেল আসে তাদেরকেও ধরতে হবে। তারা মিষ্টি মিষ্টি কথা বলে এগুলি করে, এই দেশের জনগণের ক্যারেক্টারটাই এরকম খারাপ, এই একটা বিষয়। আমি সবাইকে খারাপ বলতেছি না, এর মধ্যে যারা যারা খারাপ চিহ্নিত গোয়েন্দা সংস্থার মাধ্যম দিয়ে এগুলি ঠিকঠাক ধরেন যে কারা এগুলোর মধ্যে জড়িত, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন, শাস্তির আওতায় নিয়ে তো আসতে হবে। তাছাড়া একটা দেশ চালানো একটা বিষয়, দেশ পরিচালনা করতে মাঝে মধ্যে যারা দুষ্টের দমন আর শিষ্টের মানে লালন, তো এই থিওরিটাও একটা দরকার। তো যারা দুষ্ট তাদেরকে শাস্তি দেবেন, আর যারা হচ্ছে ভালো তাদেরকে অবশ্যই ফ্যাসিলিটি দেবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে।
আরেকটা বিষয় হচ্ছে যে স্কুলের একটা ব্যাপারে যে বাচ্চাদের যে লেখাপড়ার ব্যাপারটা, তার আগে একটু বলি যে যে একটা জিনিস সরকার কিন্তু প্রতিটা জিনিসই একটা, আমাদের তারেক রহমান স্যার একটা ভালো জিনিস করেন। যেমন এই যে যে ঈদের মধ্যে আমরা দেখলাম যে 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 3 দিনের যে ছুটিটা, এটা হলো যে যদি 3 দিন করে তাহলে অ্যাক্সিডেন্ট বেশি হয়, ভিড় ভাট্টা বেশি হয়। তারপরে উনি কী করলেন, বুদ্ধি করে এটাকে 7 দিন করলেন মনে হয় ছুটিটা। এটা হলো কি ধীরে সুস্থে মানুষ ঈদ করে ধীরে সুস্থে কর্মস্থলে ফিরলো। এটা হলো কি যে আপনার গ্যাঞ্জাম ফ্যাসাদটা কম হলো, ধীরে সুস্থে সব চলে গেলো জায়গা মতো। ঠিক ওই একই থিওরিতে হচ্ছে উনি এই তেলটাও কিন্তু ডিস্ট্রিবিউশনটা ওইভাবে করছিলেন যে এত লিটার দেওয়া লাগবে, সবাই যেন পায়। তো উনি তো খারাপ করে, কিন্তু ইচ্ছা হলে তেলের দাম বাড়াতে পারতেন, বা বাড়ালে কী হতো, তেলের দাম বাড়ালে তো এই দেশে আপনাদেরই তো ক্ষতি হতো। কিন্তু আপনারা এসে তেল দিয়ে যাবে, আপনি 140 টাকার তেল দিয়ে যা আপনি হচ্ছে 500 টাকা বেচবেন, 1000 টাকা বেচবেন লিটার। এটা তো এই জন্য তো আপনাদের এই জন্য তো বাংলাদেশের কপালের দুঃখ কোনো দিন যায় না আর কি। হ্যাঁ, এইগুলি ভালো হন, আপনাদের ক্যারেক্টার চরিত্র ভালো করেন, এই একটা বিষয়। এই লোকগুলা কিছু কিছু লোক আছে অতিরিক্ত মুনাফা আদায় করার চেষ্টা করে, এইগুলোতে এইগুলি সরকার একটু নজর রাখবেন। আর যেটা বলতেছিলাম যে স্কুলের যে বাচ্চাদের একটা কথা বলতেছিলাম, যে স্কুলের বাচ্চাদের যে অনলাইনে যে যে মানে শিক্ষার যে ব্যবস্থাটা করতেছিল গভর্নমেন্ট, এবং অনলাইনে করবেন না অফলাইনে করবেন, এই বিষয়টা আমি একটু কথা বলি। যে আসলে আমরা তো এর আগেও অনলাইন দেখছি, অনলাইনে লেখাপড়া বাচ্চাদের খুব একটা ভালো হয় না, যদিও এখানে একটা একটা দেশের একটা একটা ক্রান্তি লগ্ন দিকে যাচ্ছে। তো আমি মনে করি যে সরাসরি বাচ্চারা স্কুলে যা পড়ালেখা করলে বাচ্চাদের মানসিক বিকাশটা ভালো ঘটে, লেখাপড়া ভালো হয়, সরাসরি এটা ভালো। এখানে যদি আমাদের যদি একটু খরচপাতি বেশি হয় সরকারের, তা মনে হয় যে সশরীরে তারা স্কুলে যে লেখাপড়া করবে এটাই ভালো। অনলাইনটা আমার খুব একটা পছন্দ না, এটা বাচ্চারা এতে পড়ালেখা অত মনোনিবেশ দিতে পারে না। আর এটা জিনিস হচ্ছে লেখাপড়ার মান নিম্নমুখী হয়ে যায়। তো আপনারা ওই অফলাইন বাদ দিয়ে অনলাইন বাদ দিয়ে অফলাইন করেন, সরাসরি স্কুলেই ব্যবস্থাটা করেন, এটা মানে ভালো হবে। এই আর সব শেষে বলি যে আমাদের যে নতুন সরকারটা, এই যে অনেকে বুঝে না, অনেকে একটা প্যানিক ছড়ায়। এই যে যারা হচ্ছে এই যে প্যানিক ছড়ায় কারা, যে এই যে যারা যারা বিচ্যুতি হয়েছে সরকার থেকে, যারা ফ্যাসিস্ট ছিল, তারা সব দিকেই থাকে। ওরা ধান্দায় আছে কী করে হচ্ছে যে গদিরা দখল করা যায়। ওরা একবার বিএনপির দিকে থাকে, একবার এনসিপির দিকে থাকে, তারা একবার ভিতরে ভিতরে একবার জামাতের দিক থাকে। এরা হচ্ছে দুষ্ট চক্র। এর মধ্যে শুধু আওয়ামী লীগ নেই, এর মধ্যে অনেকে আছে। এর মধ্যে এই দুষ্ট চক্র এখন চাইতেছে যে বিএনপি মনে হয় দুর্বল দল, কোনো মতো নিয়ে আসছি, এখন এর বিভিন্ন বেকারদের মধ্যে ফেলে দিয়ে বিএনপিকে করে দিয়ে হচ্ছে ওই ইয়াকে হঠাৎ দিতে পারলে তো মানে ওরা যে ছলে বলে কৌশলে ওরা মানে সিংহাসনটা ধান্দা আছে আর কি। কিন্তু ওটা হবে না, কারণ মানুষকে তার মানে কামড়ায়নি, পাগলে কামড়ায়নি যে হচ্ছে ওই রাজপথে যা আন্দোলন করবে বারবার। এটা কিন্তু মানুষের পাগলে কামড়ায় নাই যে হচ্ছে তোমাদের এনসিপি আর হচ্ছে ইয়ের কথা মতো যে ওই আন্দোলন করবে, মানুষের তো খাওয়া দাওয়া কাজ নাই আর কি। তো ওইলে সরকারকে আমি বলবো যে এলে আপনারা কোনো ঘাবড়াবেন না। সরকারকে গেলে এটুকুই বলবো, তার কারণ আপনার কাজ, আপনি বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশ যেহেতু একটা ভাঙাচোরা অবস্থা চলে গেছিলো ফ্যাসিস্ট হাসিনার কারণে, তো আপনি এই দেশটাকে কীভাবে আগিয়ে নিয়ে যাবেন, আপনি সব কিছু চিন্তাভাবনা বাদ দিয়ে দেশটাকে আপনি আপনার মতো, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখছি, আমি তখন ছোটো, হাফ প্যান্ট পরার চেয়েও ছোটো আমি দেখছি। উনি কারো কথা শুনতেন না। উনি যদি মনে করতেন যে খাল কাটতে হবে, খাল কাটতেন। উনি যদি মনে করতেন যে ধান লাগাইতে হবে, এখানে তো ধানের সমস্যা, চাউলের সমস্যা, উনি ধান লাগাইতেন, ধানের বীজ নিয়ে এসে লাগাইতেন। উনি মনে করতেন শিক্ষাটা দরকার আছে, শিক্ষা ব্যবস্থা অগ্রগতি করতেন। উনি যদি মনে করতেন যে মৌলিক সমস্যাগুলি দরকার আছে দেশে, ওইদিকে আগাতেন। তো আমি এটাই বলতেছি যে তারেক রহমান স্যারকে আপনি আপনার মতো করে আপনি দেশ আগে নিয়ে যান, এগুলির দিকটা চতুর্দিক তাকালে সরকার চালান যায় না।
ওরা আন্দোলন করুক, কিছু কিছু জিনিসকে অ্যাভয়েড করাই ভালো। তবে আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন, সরকার ভালো ব্যবহার করবেন, যতটুকুন পারা যায় হেল্প করবেন, এটা আমি বলতেছিলাম। আর আরেকটা জিনিস, যে এখন তো 2025 সাল 26 সাল, তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের যে প্রিয় নেতা, উনি সে সময় সে তৎকালীন যে বাংলাদেশের যে অবস্থা ছিল সেই অনুপাতে তিনি দেশকে এগিয়ে নিয়ে গেছিলেন, এর জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু সেই 74 বা 72, 74, 73 ওই সালটা তো এখন নেই। এখন ধরেন 2026 সালে অনেক কিছু পরিবর্তন হয়েছে, দেশের জনসংখ্যা বৃদ্ধি পাইছে, ছোট্ট একটা দেশে 20 কোটি মানুষ বসবাস করে। হ্যাঁ, এত বড় যে বড় বড় দেশগুলিতে যেখানে মানে ভারতের সমান বা ইরানের সমান বা অন্যান্য যে বিশাল দেশেও 1 কোটি লোক বসবাস করে না, আর আমার দেশে ছোট্ট একটা দেশে 20 কোটি মানুষ বাস করে। চিন্তা করেন তো তাহলে কী অবস্থাটা হয়। তো আমি বলবো যে তারেক রহমান স্যারকে বলবো এবং বিএনপিকে, জাতীয় দলকে বলবো যে যুগোপযোগী কিছু কিছু মানে সরকার চালিতে আপনি শহীদের আদর্শ নিয়েই আগান। শহীদের আদর্শ গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র ওইভাবেই আগাবে, কিন্তু কিছু কিছু জিনিস, কিছু কিছু নতুনত্ব সংযোজন করতে হবে। যেমন সংযোজন মানে বলতে আমি বোঝাচ্ছি, যেমন আমাদের সেনাবাহিনীর কথা যদি বলি, আমি কয়েকটা উদাহরণ দিই। সেনাবাহিনী এখন বিশ্ব রাজনীতিতে দেখেন প্রতিটা দেশের প্রতিরক্ষা কিন্তু অনেক উন্নত। সেনাবাহিনীকে উন্নত করতে হবে, তাহলে কী করতে হবে? অস্ত্রপাতি, তাদের ট্রেনিং, তাদের এগুলি উন্নত করতে হবে। বাংলাদেশের যে আরও যেগুলি সমস্যাগুলো, পুলিশ বাহিনী আপনি যত শক্তিশালী করবেন, সুন্দর করবেন, যুগোপযোগী করবেন, তাহলে হবে কি আপনার যে দেশের যে আইন শৃঙ্খলাটা সুন্দর হবে, এই জিনিসগুলি করবেন। তারপরে হচ্ছে যে এই যে বাজার ব্যবস্থাপনাগুলি যে আগের চাইতে উন্নত, ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানাগুলি আরও উন্নত করা। তখন সেই 74 সালের যে তখন 75 সালে যে যখন অবস্থাটা ছিল, তখন তো এখন তো ওই অবস্থা নাই। আমাদের এখন আরও উন্নত প্রযুক্তি নিয়ে আসতে হবে, যে কী করে অল্প জায়গার ভিতরে অল্প জায়গার মধ্যে বেশি খাবার তৈরি করা যায়, অল্প জায়গার মধ্যে কী করে বেশি বেশি শিল্প পণ্য উৎপাদন করা যায়, অল্প জায়গার ভিতরে। আমাদের দেশের তো জায়গা কম, আমাদের দেশে কী করে আরও সামনে পড়ালেখা ছেলেপেলেদের টেকনোলজির মাধ্যম দিয়ে তাদের হচ্ছে কাজে লাগানো যায়। প্রত্যেকটা ছেলেপেলে টেকনোলজির মাধ্যম দিয়ে, যেমন কোরিয়া আজকে কত উন্নতি হয়েছে, দক্ষিণ কোরিয়ার কথা বলতেছি আমি, বা মালয়েশিয়া। এইভাবে শহীদের আদর্শ ধরেই এই দেশটাকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। এটা জাতীয় দলের প্রতি আমার অনুরোধ থাকলো যে শহীদের আদর্শ ঠিক থাকবে, প্লাস সামনে যে বাংলাদেশটা উন্নত হবে, আমাদের যে বাচ্চা কাচ্চা তারা যারা পরবর্তী প্রজন্মে তারা যারা একটা সুন্দর বাংলাদেশ, উন্নত বাংলাদেশ পায়, সেই হিসাবে সেই কার্যকরী যে কাজগুলি, সেগুলি হচ্ছে তারেক রহমান স্যারকে আমি বলবো যে এগুলি দিকেও আগাবেন, এবং মরহুম বেগম শ্রদ্ধেয় খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শটাকে ধরে রাখবেন। প্লাস এই যে যারা ঝামেলা করে, যে ডাইনে বায়ে থেকে যে বিরোধী দল, তাদের সাথে আপনি সম্পর্ক ঠিক রাখেন, কিন্তু তাদের অযৌক্তিক যেটা আমি এর আগেও বলছি, যে অযৌক্তিক যে আপনি জুলাই সনদ পাশ করেন, কিন্তু ঘটনা হচ্ছে জুলাই সনদের ভিতরে যেগুলি আমার দেশকে দুটুকরো করে, আমার দেশের ভাষা সংস্কৃতি উল্টাপাল্টা দেয়, আমাদের দেশের যে সংবিধানকে নষ্ট করে দেয়, এরকম কিছু করা যাবে না। যেটা করা সম্ভব সেটুকুই করবেন। আমি বলে আমি দেশ এগিয়ে যাবে আপনার নেতৃত্বে, আপনি সুন্দরভাবে দেশ চালাচ্ছেন। এটা আমি যতগুলি সরকার দেখছি আমার বয়সে, আমি দেখছি এভাবে সুন্দরভাবে চালাবেন এবং দেশের উন্নতি হয়, প্রতিটা সেক্টর যাতে আগায় যায় সেদিকে খেয়াল রাখবেন। আর যাতে দেশের দুর্নীতি, তারপরে এই যে দেশের যে আরও যে সমস্যাগুলি আছে, এগুলি যেন না থাকে, এদিকে একটু নজর দেবেন। আর জনগণকে বলি যে আপনারা ঘাবড়াবেন না। করোনার সময় তো 3 বছর আমাদের সমস্যা হয়েছিল, আমরা মসজিদে নামাজ পড়তে যেতে পারতাম না, আমরা দোকানপাটে যেতে পারতাম না, কিন্তু আমরা তো করোনা ওভারটেক করাইছি না, আল্লাহ পাক আমাদের করাইছে, এটাও হয়ে যাবে। আজকের যুদ্ধ থেমে গেলে 2 দিনের মধ্যে আবার সমস্যার সমাধান হয়ে যাবে। খামাখা প্যানিক সৃষ্টি করে আর এই যে অতিরিক্ত মুনাফার জন্য আপনারা ডিস্টার্ব করবেন না। রোজার মাসে যে ডিস্টার্ব করছেন, এবার ডিস্টার্ব করবেন না প্লিজ। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বশেষে আমি
গোটা বাংলাদেশের সমস্ত মানুষকে আমি আমার শ্রদ্ধা এবং সালাম জানাই। আমার যে প্রিয় নেতা জনাব তারেক রহমান স্যারকে আমি আমার অনেক অনেক সালাম জানাই, তার পরিবারকে সালাম জানাই। আর আমার নাটোরের সবচাইতে জনপ্রিয় নেতা, সবচেয়ে বড় জনপ্রিয় নেতা আমার দুলুভাই অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলুভাই, তাকে হাজার কোটি আমি সালাম জানাই। দুলুভাইকে অনেক অনেক সালাম জানাই দুলুভাইয়ের দীর্ঘায়ু কামনা করি। দুলুভাইয়ের আরও উন্নতি হোক এটাও আমি চাই, এবং তাদের মাধ্যম দিয়ে বাংলাদেশ গড়ে উঠবে। এবং তার পরিবার, আমার শ্রদ্ধেয় তার পরিবারের প্রত্যেকটা সদস্য, তাদেরকে আমি আমার হৃদয় থেকে আমি তাদেরকে শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। এবং আমাদের যে বিএনপির যে কর্মী বা আছে যারা এই যে কষ্ট করে যে আন্দোলন করলো এবং কাজ করেই যাচ্ছে, এখনও বিএনপির ছেলেপেলেরা কাজ করে যাচ্ছে দেশের জন্য, তাদেরকে সম্মান জানাই এবং শ্রদ্ধা জানাই এবং স্নেহ জানাই সবাইকে। এই বলে বাংলাদেশের উন্নয়ন হোক, এ বলে আমি আমার এই আজকের এই কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া আত্মা শান্তি পাক, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এবং আমাদের নাটোরের দুলুভাই অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলুভাই জিন্দাবাদ, তিনি তার আরও উন্নতি হোক এবং দেশের তার মাধ্যম দিয়ে নাটোরের উন্নতি হোক, সব কিছু উন্নতি হোক। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ। বিএনপি জিন্দাবাদ।